সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। অনার্স কোচিং এর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। অনার্স কোচিং শিক্ষার্থীদের কল্যাণের দিক বিবেচনা করে সার্ভিস প্রদান করে থাকে। তাই করোনা পরিস্থিতি বিবেচনা করে অনলাইনে সার্ভিস প্রদান করা হচ্ছে। কারণ আমরা সবাই জানি করোনা পরবর্তী সময়ে কলেজ খোলার পরে পর্যায়ক্রমে সকল বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই শিক্ষার্থীর ভালো ফলাফলের লক্ষ্যে এবং শিক্ষার্থীর হতাশা দূর করার জন্যই অনার্স কোচিং এর অনলাইন সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। তো যাই হোক, আমরা সবাই ক্লাসে মনোনিবেশ করি। আজকে আমরা শুরু করব ক্যাপিটাল বাজেটিং চ্যাপ্টার। ক্যাপিটাল বাজেটিং চ্যাপ্টার তো ক্যাপিটাল বাজেটিং চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। ক্যাপিটাল বাজেটিং চ্যাপ্টার ছাড়া ফিনান্স কল্পনা করাই যায় না। কারণ ক্যাপিটাল বাজেটিং থেকে প্রতি বছর অঙ্ক থাকবেই। তো আমরা চলে যাই ক্যাপিটাল বাজেটিং কি সেই ব্যাপারে। দেখো, ক্যাপিটাল বাজেটিং মানে হলো মূলধন বরাদ্দকরণ। ক্যাপিটাল মানে আমরা জানি মূলধন, বাজেটিং কে বলা হয় বাজেটিং, কিন্তু এর বাংলা অর্থ হচ্ছে বরাদ্দকরণ, মানে মূলধন বরাদ্দকরণ। তো মূলধন বরাদ্দকরণ বলতে কি বোঝায় আমরা সেইটা একটু দেখি। কোথায় অর্থ বিনিয়োগ করলে মূলধনের নিরাপত্তা পাওয়া যাবে? তার মানে আমরা কি বুঝলাম? কোথায় অর্থ বিনিয়োগ করলে মূলধনের নিরাপত্তা পাওয়া যাবে, মানে কোন প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে মূলধনের নিরাপত্তা পাওয়া যাবে এবং বেশি মুনাফা অর্জিত হবে এবং ঝুঁকি কম হবে, তা বিবেচনা করাই মূলধন বাজেটিং এর প্রধান কাজ। তার মানে আমরা যখন কোনো মূলধন বিনিয়োগ করব, সেই মূলধনটা কোন প্রতিষ্ঠানে আমি বিনিয়োগ করব এবং সেখান থেকে আমি বেশি মূলধন সংগ্রহ কিভাবে করব এবং আমার ঝুঁকির পরিমাণ, রিস্কের সম্ভাবনাটা কম থাকবে, এটাই হচ্ছে নির্ধারণ করা বা মূল্যায়ন করাই হচ্ছে মূলধন বরাদ্দকরণের কাজ বা ক্যাপিটাল বাজেটিং এর কাজ। এখন আসি আমরা যে মূলধন বাজেটিং জিনিসটা কি। ফার্মের সম্পদ সর্বাধিকীকরণের সাথে সঙ্গতিপূর্ণ দীর্ঘমেয়াদী বিনিয়োগ মূল্যায়ন ও নির্বাচন প্রক্রিয়া। মানে ফার্মের সাথে সম্পর্ক থাকবে এবং ফার্মের সম্পদটা বৃদ্ধি করবে, এটা দীর্ঘমেয়াদী বিনিয়োগের মাধ্যমে। তো দীর্ঘমেয়াদী বিনিয়োগে যখন আমরা বিনিয়োগ করব, তখন ওটা মূল্যায়ন ও নির্বাচন প্রক্রিয়া করতে হবে। এটাই হচ্ছে মূলধন বাজেটিং। তো এছাড়াও দেখো, একটা জিনিস বলা যায়, মেন কথা হচ্ছে আমরা যখন কোনো চ্যাপ্টারটা করব, সেই চ্যাপ্টার সম্পর্কে প্রাথমিক একটা ধারণা নিতে হবে। প্রাথমিক ধারণা যদি আমরা না নিই, সেক্ষেত্রে কিন্তু আসলে ওই চ্যাপ্টারের ব্যাপারে আমরা কিছু বুঝবো না। তো যাই হোক, দেখো কিরকম। মনে করো একজন মুদি দোকানদার, তিনি একটা জিনিস লক্ষ্য করলেন যে গ্রীষ্মকালীন সময়ে ঠান্ডা পানীয়ের প্রচুর চাহিদা বেড়ে যায়। এটা কিন্তু মুদি দোকানদার না, আমরা সবাই জানি যখন গরম হয়, গরম পড়ে, গরমের সিজনে কিন্তু ঠান্ডা পানি আমরা সবাই খেয়ে থাকি। তো তাই তিনি একটি ফ্রিজ কেনার চিন্তা ভাবনা করছেন। এটি একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত, কারণ সে ফ্রিজটা তো 1 বছরের জন্য ক্রয় করবে না বা 2 বছরের জন্য ক্রয় করবে না। সে মোটামুটি 10 বছর বা 5 বছরের বেশি সময়, এরকম একটা নির্দিষ্ট বছর ধরে দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করে সে কি করবে, ফ্রিজটা ক্রয় করবে। তো এটি একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। সে যে ফ্রিজটা ক্রয় করবে, এটা একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। এ ধরনের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত তার ব্যবসায়ের জন্য লাভজনক হবে কিনা সেজন্য একটি মূল্যায়ন প্রক্রিয়া প্রয়োজন। কারণ দোকানদার ফ্রিজটা ক্রয় করবে, তো ক্রয় করার ফলে সে লাভবান হতে পারবে কিনা, এটা একটা
দীর্ঘমেয়াদী পরিকল্পনা তাকে করতে হবে, বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হবে যে বিনিয়োগ করবে কিনা, ফ্রিজটা ক্রয় করবে কিনা। এ ধরনের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত তার ব্যবসায়ের জন্য লাভজনক হবে কিনা সেজন্য একটি মূল্যায়ন প্রক্রিয়া প্রয়োজন। কারণ ফ্রিজটা ক্রয় করলো কিন্তু লাভবান হবে কিনা এটা তো মূল্যায়ন করা প্রয়োজন। তো মূলধন বাজেটিং হলো এরূপ একটি মূল্যায়ন প্রক্রিয়া। ওই মূল্যায়নটা আমরা মূলধন বাজেটিং এর মাধ্যমেই করতে পারি। তো মূলধন বাজেটিং মূলত দীর্ঘমেয়াদী বিনিয়োগের সাথে সম্পর্কিত। দেখো এখানে আমরা কি লিখেছি যে দীর্ঘমেয়াদী বিনিয়োগের সাথেই সম্পর্কিত। মূলধন বাজেটিং এর প্রত্যেকটি প্রকল্পের আয় ব্যয় প্রাক্কলন করতে হয়। আয় ব্যয় প্রাক্কলন শেষে এসব সিদ্ধান্তের বা প্রকল্পের নিট নগদ আন্তঃপ্রবাহ নির্ধারণ করতে হয়। নিট নগদ আন্তঃপ্রবাহ নিট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হয়। আন্তঃপ্রবাহের সাথে নগদ বহিঃপ্রবাহের তুলনা করে প্রাক্কলনের গ্রহণযোগ্যতা সম্পর্কে মূল্যায়ন করা হয়। মূল্যায়নের এই প্রক্রিয়াকেই মূলধন বাজেটিং বলে। তার মানে আমরা সহজ কথায় বুঝতে পারি, যখন একজন বিজনেসম্যান কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে, সেই প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী বিনিয়োগের সেটা মূল্যায়ন করতে হবে এবং আন্তঃপ্রবাহ এবং খরচের সাথে তুলনা করে সিদ্ধান্ত নিতে হবে যে সে বিনিয়োগ করবে কিনা। এই সিদ্ধান্তটাকেই বলা হয় মূলধন বাজেটিং বা মূলধন বরাদ্দকরণ। তো আশা করি সবাই মূলধন বাজেটিং জিনিসটা কি বুঝতে পারছেন। আর যদি কেউ বুঝতে না পারেন সে বারবার এই কথাগুলো রিপিট করে শুনবেন। ওকে, তো এবার আসি মূলধন বাজেটিং এর অঙ্ক আমরা কিভাবে করব। দেখো মূলধন বাজেটিং করতে হলে 4টি ওয়ার্কিং করতে হবে। মূলধন বাজেটিং করতে হলে 4টি ওয়ার্কিং করতে হবে এই অঙ্ক করার ক্ষেত্রে। তো 4টি ওয়ার্কিং অনেক সময় করতে হয় আবার অনেক সময় করতে হয় না। কারণ কি? কারণ আমাদের ওয়ার্কিং এর তথ্যগুলো যদি অঙ্কের ভিতর দিয়ে দেওয়া হয় বা দেওয়া থাকে সেক্ষেত্রে ওয়ার্কিং গুলো করার প্রয়োজন হয় না। কিন্তু যদি দেওয়া না থাকে তাহলে ওয়ার্কিং গুলো করতে হবে। তো আমরা একটু দেখে রাখি যে মূলধন বাজেটিং করতে হলে 4টি ওয়ার্কিং করতে হবে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে সর্বোচ্চ 4টি ওয়ার্কিং করতে হবে, এর থেকে কমও করা যেতে পারে। ওকে, তো ওয়ার্কিং গুলো কি কি সেইটা আমরা একটু দেখি। ওয়ার্কিং ওয়ানে আমরা বের করব টোটাল কস্ট। টোটাল কস্ট মানে আমরা জানি মোট ব্যয়। ওই প্রতিষ্ঠানের মোট খরচ কত সেই খরচগুলো আমরা কি করব, সবগুলো যোগ করব, তাহলে আমরা মোট ব্যয় পাব। তার মানে হলো এরকম যে মোট ব্যয় মানে হলো সকল ব্যয়ের সমষ্টি। সকল ব্যয়ের সমষ্টিকে বলা হয় টোটাল কস্ট। তার ভিতরে কি থাকতে পারে? পারচেজ প্রাইস, ইম্পোর্ট ডিউটি, ডক চার্জ, ফ্রেট, ইনস্টলেশন কস্ট, রিমুভেবল কস্ট, ইটিসি। আরো অনেক খরচ থাকতে পারে। যত খরচ থাকবে সকল খরচ আমরা যোগ করব, যোগ করে যে মান পাবো সেটাই হবে টোটাল কস্ট। এরপরে আমরা চলে যাব ওয়ার্কিং 2-তে। দেখো ওয়ার্কিং 2 বের করতে হবে এনসিও। এনসিওর পূর্ণরূপ হচ্ছে নিট ক্যাশ আউটলে, মানে নিট নগদ বহিঃপ্রবাহ। নিট নগদ বহিঃপ্রবাহ। এখন এনসিও বের করতে হলে আমাদের কি করতে হবে? এনসিও বের করার সূত্র আছে, সেটা হচ্ছে টোটাল কস্ট প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল মানে হলো কার্যকরী মূলধন। কার্যকরী মূলধন। তো দেখো আমরা যদি ওয়ার্কিং ওয়ানটা প্রথমে না বের করতে পারি বা না বের করি সেক্ষেত্রে কি ওয়ার্কিং 2 আমরা করতে পারবো? অবশ্যই করতে পারবো না। কারণ এনসিও বের করতে হলে আমাদের অঙ্কে টোটাল কস্ট দরকার। সেই টোটাল কস্ট আমরা কোথায় পাবো? 1 নাম্বার ওয়ার্কিংসে আমরা টোটাল কস্টটা পেয়ে যাব। প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল অঙ্কে দেওয়া থাকবে। যদি ওয়ার্কিং ক্যাপিটাল অঙ্কে দেওয়া না থাকে তাহলে যেটা টোটাল কস্ট সেটাই এনসিও হবে। কারণ আমরা জানি, মনে করো টোটাল কস্ট আছে 1 লাখ,
এবার অঙ্কে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া নেই, তাহলে আমরা এখানে মান বসাবো সমান সমান 1,00,000 প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল 0, তাহলে কত থাকে 1,00,000। তো এবার আমরা চলে যাই ওয়ার্কিং 3। তো তার আগে আরেকটা কথা আমি বলে রাখি, দেখো 0 বছর দিয়ে যদি কোনো টাকা দেওয়া থাকে তাহলে এনসিওর টাকা হবে। 0 বছর দিয়ে যদি কোনো টাকা দেওয়া থাকে তাহলে এনসিওর টাকা হবে। কি রকম থাকতে পারে দেখো, আমি একটু তোমাদেরকে বুঝাই দিচ্ছি 0 বছর কি রকম থাকতে পারে। দেখো মনে করো এপাশে আছে ইয়ার, ওয়াই ই এ আর ইয়ার, আর অপর পাশে আছে ই ই এ টি, ইএটি। এখন এপাশে আছে 0, ইয়ারের নিচে 0 বছর, আবার টাকা দেওয়া আছে 10,000, আবার 1 বছর টাকা দেওয়া আছে 12,000। তাহলে এই যে 0 ইয়ারের নিচে 0 আছে এবং এখানে ইএটির টাকা দেওয়া আছে 10,000, এই 10,000 টাকাটাই হবে আমাদের এনসিওর টাকা। তার মানে আমরা সহজে বুঝতে পারলাম 0 বছর দিয়ে যদি কোনো টাকা দেওয়া থাকে তাহলে ওটা কি হবে, এনসিওর টাকা হয়ে যাবে। তাহলে আমরা সবাই দেখে বুঝতে পারবো 0 বছরের যে টাকাটা আছে ওটা কিসের টাকা হবে, এনসিওর টাকা হবে। আমরা মুছে দিলাম এগুলো। ওকে, এরপরে ওয়ার্কিং নাম্বার 3 করব আমরা। তো ওয়ার্কিং নাম্বার 3 তে দেখো কি বলা আছে, ওয়ার্কিং নাম্বার 3 এখান থেকে আমরা বের করব ডেপ্রিসিয়েশন মানে অবচয়। তোমরা এর আগেও অ্যাকাউন্টিং সাবজেক্টে ডেপ্রিসিয়েশন বের করেছো। ডেপ্রিসিয়েশনের বিভিন্ন পদ্ধতি আছে। ক্যাপিটাল বাজেটিং এ বিশেষ করে স্ট্রেট লাইন বেসিস মানে সরলরৈখিক পদ্ধতিতে ডেপ্রিসিয়েশন আমরা বের করে থাকি, বা এছাড়া অন্য নিয়ম যদি বলে তখন আমরা অন্য নিয়মটা শিখে নিব। তো ডেপ্রিসিয়েশন মানে অবচয়, এর সূত্র হচ্ছে টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড লাইফ টাইম। এখন দেখো টোটাল কস্ট আমরা 1 নাম্বার ওয়ার্কিংসে বের করেছি মাইনাস স্যালভেজ ভ্যালু মানে ভগ্নাবশেষ মূল্য। স্যালভেজ ভ্যালু মানে হলো ভগ্নাবশেষ মূল্য। তো অঙ্কে যদি স্যালভেজ ভ্যালু দেওয়া থাকে সেটা মাইনাস করব, ডিভাইডেড লাইফ টাইম। লাইফ টাইম মানে অঙ্কের যে কয়টা বছর দেওয়া থাকবে সেই কয় বছর। এখন কথা হলো তোমরা বলতে পারো ভাই স্যালভেজ ভ্যালু আর কি কি নামে থাকতে পারে। দেখো স্যালভেজ ভ্যালু আরো নাম আছে, সেটা হচ্ছে এসকেপ ভ্যালু, রেজিডুয়াল ভ্যালু। তা এসকেপ ভ্যালু যদি থাকে বা রেসিডুয়াল ভ্যালু যদি থাকে তাহলেও কি হবে, স্যালভেজ ভ্যালু। তো অত কিছু মনে না রেখেও যদি তোমরা এভাবে মনে রাখতে পারো যে ক্যাপিটাল বাজেটিং এ যদি কোনো টাকা ভ্যালু নামে থাকে তাহলে ওটাকেই আমরা সেলভেজ ভ্যালু ধরবো। ভ্যালু নামে যদি কোনো টাকা থাকে তাহলে ওটাকেই আমরা সেলভেজ ভ্যালু ধরবো। ওকে, তো এ পর্যন্ত ওয়ার্কিং 3 হয়ে গেল। আমরা এখন চলে যাব ওয়ার্কিং 4 এ। ওয়ার্কিং নাম্বার 4, দেখো ওয়ার্কিং নাম্বার 4 এ আমরা বের করব ক্যালকুলেশন অফ কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, সিসিএফএটি। ক্যালকুলেশন অফ কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, এটাকে বলা হয় সিসিএফএটি। এখন আসি, ক্যালকুলেশন মানে আমরা নির্ণয় করতেছি, কিউমুলেটিভ মানে ক্রমযোজিত, ক্রমে ক্রমে যোগ করতে হবে, মানে পর্যায়ক্রমে যোগ করতে হবে, একটার পর একটা যোগ করতে হবে। কি যোগ করতে হবে, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স মানে নগদ কর পরবর্তী নগদ প্রবাহ, কর পরবর্তী নগদ প্রবাহ। আফটার ট্যাক্স মানে কর পরবর্তী, ক্যাশ ফ্লো মানে নগদ প্রবাহ। তার মানে এই যে সিএফএটি এই মানগুলো আমরা পর্যায়ক্রমে কি করব, যোগ করব, একটার পর একটা যোগ করব। ওকে, এটা কিভাবে নির্ণয় করব দেখি আমরা একটু।
আমাদের এই টেবিলটা মুখস্থ রাখতে হবে, কারণ এই টেবিলটা অনুযায়ী আমরা বাকি যে ছকগুলো আছে সেইগুলো করব। তো প্রথমে দেখো আমরা কি করব, পার্টিকুলার নিলাম টাকা, এরপরে প্রথমে সর্বপ্রথম সবসময় অঙ্কে ইয়ার দেওয়া থাকবে, তো ইয়ার নিলাম, এখানে দেখো লাল কালি দিয়ে দিয়েছি ইয়ার। এরপরে অঙ্কে যদি সিএফবিটি টাকা দেওয়া থাকে তাহলে সিএফবিটি টাকাটা আমরা এখানে বসাবো। সিএফবিটি থেকে যদি আমরা ডেপ্রিসিয়েশন বাদ দিই, ডেপ্রিসিয়েশন আমরা কোথায় পাবো, কারণ ডেপ্রিসিয়েশন 3 নাম্বার ওয়ার্কিং এ বের করে নেব। তো যে মানটা আসবে সেটা আমরা এখানে বসাবো। তাহলে সিএফবিটি থেকে যদি ডেপ্রিসিয়েশন বাদ দেওয়া হয় তাহলে ইবিটি পাওয়া যায়। ইবিটি মানে হলো আর্নিং বিফোর ট্যাক্স। ইবিটি থেকে যদি আমরা ট্যাক্স বাদ দিই তাহলে আমরা পাবো ইএটি। ইবিটি থেকে আমরা যদি ট্যাক্স বাদ দিই তাহলে আমরা পাবো ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। ইএটির সাথে আমরা যদি আবারও ডেপ্রিসিয়েশন যোগ করি তাহলে আমরা পাবো সিএফএটি। ডেপ্রিসিয়েশন যোগ করলে আমরা পাবো সিএফএটি। এখন তোমরা বলতে পারো ভাই একবার ডেপ্রিসিয়েশন বাদ দিয়েছি আবার একবার ডেপ্রিসিয়েশন যোগ করেছি। এটার কারণ হলো দেখো, আমরা এই ডেপ্রিসিয়েশনের উপরে ট্যাক্স প্রদান করি না। এজন্য যখন আমরা ইবিটি বের করব, কারণ ইবিটির উপরে আমরা ট্যাক্স দিই, তো যদি আমরা ডেপ্রিসিয়েশনটা বাদ না দিই সেক্ষেত্রে ওই ডেপ্রিসিয়েশনের উপরেও ট্যাক্স প্রদান করা হচ্ছে। এ কারণে যেহেতু আমরা ডেপ্রিসিয়েশনের উপরে ট্যাক্স দিব না, সেক্ষেত্রে ডেপ্রিসিয়েশনটা আগে বাদ দিয়ে যে টাকা আসবে তার উপরে ট্যাক্স প্রদান করব, এবং ট্যাক্স দেবার পরে ওই যে ডেপ্রিসিয়েশনের টাকাটা সেটা আমার অ্যাকাউন্টে আবার কি হয়ে যাবে, জমা হয়ে যাবে। তো এ কারণে এটির সাথে আবারও এই টাকাটা যোগ করতে হবে। তো সিএফ এটি আসলো। এখন দেখো সিএফএটি কিভাবে, সিসিএফএটি আমরা কিভাবে নির্ণয় করব। সিএফএটি দেখো যোগ 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 এরকম পর্যায়ক্রমে আমরা একটার পর একটা কি করতেছি, যোগ করতেছি। তো এটা কিভাবে করব দেখো একটু সবাই, এটা আমরা কিভাবে করব দেখো। এখানে মনে করো এখানে সি এফ এ টি, এটা থেকে আমরা বের করব সি সি এফ এ টি। এখন দেখো সিএফএটি থেকে সিসিএফএটি আমরা কিভাবে নির্ণয় করব, যোগ 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 এরকম। মনে করো এখানে আছে 5, এখানে আছে 6, এখানে আছে 7। এখন এইটা হচ্ছে প্রথম বছরের, এটা দ্বিতীয় বছরের, এটা তৃতীয় বছরের। তাহলে আমরা কি করব, সিসিএফএটি নির্ণয় করব। তাহলে এই 5টা এখানে আমরা কি করব, বসাই দেব। এবার এই যে 5 আছে এই 5 এর সাথে আমরা এই 6টা যোগ করব, মানে এক পর্যায়ক্রমে একটার পর একটা যোগ করব। তাহলে 5 + 6 11। এবার আবার এই 11 এর সাথে আমরা 7 যোগ করব, তাহলে আসবে কত, 18। এভাবেই আমরা সিসিএফএটিটা নির্ণয় করব। আশা করি সবাই বুঝতে পারছো। প্রথমে আবারও বলতেছি, এখানে যদি 500 থাকে, এখানে 600 থাকে, এখানে যদি 700 থাকে, তাহলে আমরা প্রথমে এখানে কত দিব, 500, এর সাথে যোগ করব 600, তাহলে 500 আর 600 1100 হবে। 1100-র সাথে আবার যোগ করব 700, তাহলে হবে 1800। এরকম আমরা ক্যালকুলেশনটা করব। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা এটা মুছে দিলাম। অবশ্য এটা তোমাদের সরাসরি দেখাচ্ছি, তো এই কারণে আর কি ওই কলম দিয়ে এভাবেই লেখা হচ্ছে। আম, তো মেইন কথা হচ্ছে আমাদের ওয়ার্কিং 4 নাম্বারটা একটু ভালোভাবে শিখতে হবে। তো এটা যদি আমরা শিখতে পারি বাকি যে অঙ্কগুলো আমরা করতে পারবো। এবার কথা হচ্ছে এখানে যে সবসময় সিএফবিটি অঙ্কে দেওয়া থাকবে এরকম কোনো কথা নেই।
অঙ্কে 4 প্রকারের টাকা দেওয়া থাকতে পারে। 4 প্রকার মানে হলো অঙ্কে একটাই টাকা দেওয়া থাকবে, কিন্তু 4টার নামের যে কোনো একটা থাকবে। যেমন টাকা দেওয়া থাকতে পারে সিএফবিটি বা ইবিটি বা ইএটি বা সিএফএটি। এখন কথা হলো আমাদের প্রত্যেকটা নিয়ম চিনতে হবে, কারণ আমাদের অঙ্কে মনে করো টাকা দেওয়া আছে ইবিটির, কিন্তু আমরা সিএফবিটি ধরে অঙ্ক করলাম, সেক্ষেত্রে আমাদের অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। এজন্য সিএফবিটি কিভাবে চিনতে হবে, ইবিটি কিভাবে চিনতে হবে, ইএটি কিভাবে চিনতে হবে, সিএফএটি কিভাবে চিনতে হবে, এটা আমাদের জানতে হবে। তো আমরা দেখি একটু। দেখো, যেমন আমাদের অঙ্কে যদি সিএফবিটি থাকে তাহলে এখান থেকে শুরু করে এই প্রক্রিয়াগুলো সবগুলোই করতে হবে, কিন্তু অঙ্কে যদি ইবিটি থাকে তাহলে এই সিএফবিটি এগুলো আমাদের আর করতে হবে না, কারণ আমরা এখান থেকে নিচের দিকে চলে যাব, এই প্রক্রিয়া করতে হবে। যদি আবার ইবিটি না থেকে অঙ্কে টাকা থাকে ইএটির, তাহলে আমরা এখান থেকে এই প্রক্রিয়ায় চলে যাব। আবার যদি সিএফএটি থাকে তাহলে সিসিএফএটি করতে হলে আমরা এই প্রক্রিয়ায় চলে যাব। তো এই কারণে আমাদের 4টা টাকার নামই জানতে হবে, এবং 4টা টাকা যদি থাকে কোন টাকা থাকলে কিভাবে আমরা ছকটা করব সেইটা জানবো। ওকে, আমরা তাহলে চলে যাই নোট নাম্বার 1-এ। নোট নাম্বার 1, দেখো সিএফবিটি চেনার নিয়ম: ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, ক্যাশ সেভ, এস্টিমেটেড ক্যাশ ফ্লো, গ্রোস ক্যাশ ফ্লো, এনপিবিটি থাকতে হবে, এবং অঙ্কে অবশ্যই ট্যাক্স রেট থাকতে হবে। তার মানে হলো অঙ্কে যদি ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স থাকে এবং ট্যাক্স থাকে তাহলেই ওটা সিএফবিটি হবে। ঠিক একই রকম অঙ্কে যদি গ্রোস ক্যাশ ফ্লো থাকে আবার ট্যাক্স রেট থাকে তাহলেই ওটা সিএফবিটি হবে। তো এই কথাগুলো আমাদের বুঝতে হবে, মনে রাখতে হবে। কিন্তু মনে করি আমরা যে অঙ্কে ক্যাশ সেভ আছে, ক্যাশ ফ্লো আছে, গ্রোস ক্যাশ ফ্লো আছে, এনপিবিটি সবগুলোই কথা বলা আছে, কিন্তু অঙ্কের কোথাও আমরা ট্যাক্স খুঁজে পাচ্ছি না। তাহলে এমন যদি হয় যে এই নামগুলোই দেওয়া আছে কিন্তু অঙ্কে ট্যাক্স নেই, তাহলে সিএফবিটি টাকা হবে না। তখন মনে করতে হবে ট্যাক্সটা আমাদের পূর্বেই দেয়া হয়ে গেছে। আর যদি ট্যাক্স দেওয়া হয়ে যায় সেক্ষেত্রে আর বিফোর ট্যাক্স থাকে না, তাহলে আফটার ট্যাক্স হয়ে যায়। এজন্য ট্যাক্স রেট যদি না থাকে তাহলে সিএফ এটিই হবে। তো আমরা আবারও একটু শিখে নিই। অঙ্কে যদি ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স থাকে এবং ট্যাক্স থাকে তাহলে হবে সিএফবিটি, কিন্তু অঙ্কে যদি ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স থেকে যদি ট্যাক্স না থাকে তাহলে ওটা সিএফএটি হয়ে যাবে। ঠিক একই রকম যদি অঙ্কে গ্রোস ক্যাশ ফ্লো থাকে আবার ট্যাক্স রেট থাকে তাহলে হবে সিএফবিটি। আবার অঙ্কে যদি গ্রোস ক্যাশ ফ্লো থাকে কিন্তু কোথাও ট্যাক্স রেট না থাকে তাহলে হয়ে যাবে সিএফএটি। তাহলে এটা আমরা বারবার প্র্যাকটিস করব, তাহলেই আমাদের মনে থাকবে। তো এবার সিএফবিটি যদি থাকে, সিএফবিটি থেকে আমাদের অঙ্কে সিএফএটি বা সিসিএফএটি কিভাবে নির্ণয় করব সেইটা জানবো। এখন তোমরা অঙ্ক দেখে মনে করতে পারো এটা মনে হয় কঠিন। সত্যি বলতে কিন্তু কঠিন না, কারণ ওয়ার্কিং ফোরে যে টেবিলটা আমরা করেছি সেই টেবিল অনুযায়ী এখানে করেছি। সেখানে প্রথমেই ছিল ইয়ার, তার মানে ইয়ারটা হচ্ছে 1 নাম্বার কলামে থাকে। সিএফবিটি, সিএফবিটি মানে যে টাকাটা দেওয়া আছে সেই টাকাটাই বসবে প্রথমে, তাহলে সিএফবিটি এটা 2 নাম্বার কলামে। এরপরে ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন মানে হলো অপচয়, আমরা ওয়ার্কিং থ্রিতে বের করেছি, এটা 3 নাম্বার কলামে। এরপরে আমরা ওই টেবিল অনুযায়ী কিন্তু এটা করব, যেহেতু সিএফবিটি আছে ডেপ্রিসিয়েশন আছে, তাহলে সিএফবিটি থেকে যদি ডেপ্রিসিয়েশন বাদ দিই তাহলে আমরা পাই ইবিটি। সবাই খেয়াল করো ওই যে টেবিলটা আছে ওয়ার্কিং ফোরে সেই টেবিলটা অনুযায়ী কিন্তু আমি করছি। তো দেখো সিএফবিটি 2 নাম্বার কলামে, ডেপ্রিসিয়েশন 3, তাহলে আমরা বলতে পারি 2 নাম্বার কলাম থেকে যখন 3 নাম্বার কলামের টাকাগুলো বাদ দিয়ে দেব তখন আমরা ইবিটি পেয়ে যাব। ইবিটি হচ্ছে 4 নাম্বার কলামে। 5 নাম্বার কলামে গিয়ে হবে ট্যাক্স। এখন ট্যাক্স আমরা সব সময় জানি ট্যাক্স কাটতে হবে ইবিটির উপরে, মানে আর্নিং বিফোর ট্যাক্স। ট্যাক্স দেয়া হয়নি, এবার ট্যাক্স দিয়ে দিতে হবে। তাহলে আমরা ইবিটির উপরে ট্যাক্স কাটবো। ইবিটি আছে 4 নাম্বার কলামে।
4 গুণ ট্যাক্স রেট। এরপরে আমরা জানি ইবিটি যদি থাকে, আবার ট্যাক্স বের করে দিয়েছি, তাহলে ইবিটি থেকে যদি ট্যাক্স বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব ইএটি। তাহলে ইবিটি 4 নাম্বার কলামে, ট্যাক্স 5 নাম্বার কলামে, তাহলে ইবিটি থেকে ট্যাক্স বাদ ইএটি। ইএটির সাথে আমরা যদি ডেপ্রিসিয়েশন যোগ করি তাহলে ইএটি 6 নাম্বারে, ডেপ্রিসিয়েশন আছে 3 নাম্বার কলামে, তাহলে 6 + 3 সিএপএটি বের হয়ে যাবে। সিসিএপএটি মানে হলো পরপর যোগ করতে হবে, এটা হচ্ছে 8 নাম্বার কলাম। পরপর যোগ করতে হবে, কি যোগ করতে হবে আমরা কিন্তু শিখেইছি তোমাদেরকে যে সিএপএটির যে টাকাগুলো থাকবে সেটা পর্যায়ক্রমে একটার পর একটা এরকম যোগ করব। তো আশা করি এই নিয়মটা তোমরা পারবা। সবাই একটু শোনো, ক্যাপিটাল বাজেটিং এর অঙ্ক করতে হলে আমি যে ওয়ার্কিং গুলো দিব, 4টা ওয়ার্কিং, এই 4টা ওয়ার্কিং এবং এই যে নোটগুলো দিব, সেই নোটগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলেই অঙ্ক করতে পারবা। এখন তাহলে বলতে পারো ভাই এই সূত্রগুলো অঙ্ক করতে করতে এমনিতেই প্র্যাকটিস হয়ে যাবে, কারণ সূত্রে মান বসাই দিলেই তোমরা অঙ্কের অ্যান্সার বের করতে পারবা। তো সেই মানগুলো বের করতে হলে অবশ্যই ওয়ার্কিং এবং নোটগুলো তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে। তো আমরা চলে যাব নোট নাম্বার 2 তে। নোট নাম্বার 2, এবার আমরা চিনব ইবিটির টাকা কিভাবে দেওয়া থাকবে। দেখো, আর্নিং বিফোর ট্যাক্স, ইনকাম বিফোর ট্যাক্স থাকতে হবে এবং অঙ্কে অবশ্যই ট্যাক্স রেট থাকতে হবে। তার মানে অঙ্কে যদি আর্নিং বিফোর ট্যাক্স থাকে, ট্যাক্স থাকে, তাহলে ইবিটি হবে। অঙ্কে যদি ইনকাম বিফোর ট্যাক্স থাকে আবার ট্যাক্স রেটও থাকে তাহলে ইবিটি হবে। তাহলে এবার আসি, যদি অঙ্কে ট্যাক্স না থাকে তাহলে কি হবে। দেখো, ট্যাক্স রেট না থাকলে ইএটির টাকা হবে। মানে হলো এরকম যে ইনকাম বিফোর ট্যাক্স আছে কিন্তু অঙ্কের ভিতরে কোনো ট্যাক্স রেট দেওয়া নেই, তাহলে ইএটির টাকা হয়ে যাবে আগের নিয়মের মতোই। তো ইবিটি যদি টাকা থাকে তাহলে আমরা কিভাবে টেবিলটা করব সেইটা একটু দেখি। মনে করো অঙ্কে ইবিটির টাকা দেওয়া আছে, তো ইবিটির টাকা আছে সেটা থেকে আমরা সিএপএটি বা সিসিএপএটি নির্ণয় করব কিভাবে। দেখো, ইয়ার, এবার যার টাকা আছে তার নাম, ইবিটির টাকা আছে, তাহলে ইবিটি 2 নাম্বার কলামে। এরপরেই আসবে ডেপ্রিসিয়েশন। এবার আমরা জানি যে যেহেতু ইবিটি পেয়ে গেছি তাহলে ইবিটির উপরে আমাদের ট্যাক্সটা দিতে হবে, তাহলেই আর তারপরেই আসবে ট্যাক্স। আমরা কিন্তু সেই ওয়ার্কিং ফোরের যে টেবিল সেইটা দিয়েই করছি। দেখো, 4 2 মাইনা মানে 2 উপরে আমরা কি করব, ট্যাক্স রেট কেটে দেব, তাহলে 2 গুণ ট্যাক্স রেট। এবার যেহেতু ট্যাক্স দিয়ে দিয়েছি তাহলে ইবিটি থেকে ট্যাক্স বাদ দিতে হবে, তাহলে ইবিটি আছে 2 নাম্বারে, ট্যাক্স আছে 4 নাম্বারে, তাহলে 2 - 4 মানে 2 - 4 = 5, 5 নাম্বার কলাম। এবার যেহেতু ইএটি পেয়ে গিয়েছি আমরা, ইএটির সাথে যদি ডেপ্রিসিয়েশনটা যোগ করে দিই তাহলে আমরা সিএপএটি পেয়ে যাই। এটা কিন্তু আমাদের ওই টেবিলটা মুখস্থ করলে আমরা এগুলো পারবো। তো ইএটি আছে 5 নাম্বার কলামে, ডেপ্রিসিয়েশন আছে 3, তাহলে 5 + 3 যদি করি তাহলে আমরা পেয়ে যাব সিএফএটি। এবার আসি, সিএফএটি থেকে সিসিএফএটি বের করা সেই একই নিয়ম, পর্যায়ক্রমে একটার পর একটা আমাদের যোগ করতে হবে। ওকে, তো এরপরে আমরা শিখব নোট নাম্বার 3। নোট নাম্বার 3, তো দেখো নোট 3, ইএটি চেনার নিয়ম, আর্নিং আফটার ট্যাক্স নিট ইনকাম থাকতে হবে। তার মানে অঙ্কে যদি আর্নিং আফটার ট্যাক্স থাকে বা নিট ইনকাম থাকে তাহলে ইএটি হবে। এখানে দেখো ট্যাক্স রেট থাকতেও পারে আবার নাও থাকতে পারে। যখন দেখবা আফটার, এ ইএটি মানে আর্নিং আফটার ট্যাক্স, আফটার থাকলে ট্যাক্স রেট থাকুক বা না থাকুক সেক্ষেত্রে কোনো দিক বিবেচনা করার কোনো প্রয়োজন নেই। আফটার মানেই আফটার, মানে ট্যাক্স দেওয়া হয়ে গেছে, এখন ট্যাক্স রেট উল্লেখ করা থাকুক আর না থাকুক আমাদের দেখার কোনো প্রয়োজন নেই, ওটা ইএটির টাকাই হবে। তো এছাড়াও কিন্তু আমরা জানি যে ইবিটির যে নামগুলো আছে সেখানে যদি ট্যাক্স না থাকে তখন ইএটি হয়ে যায়। তো দেখো, এবার আসি ইএটি থেকে সিএপএটি বা সিসিএপএটি কিভাবে আমরা নির্ণয় করব।
অঙ্কে ইয়ার আছে, যা তারপরে যে যার টাকা তার নাম ইএটি 2 নাম্বার কলামে। এরপরেই আমরা বের করব ডেপ্রিসিয়েশন, কারণ আমরা জানি ইএটির সাথে যদি ডেপ্রিসিয়েশন যোগ করি তাহলে সিএফএটি পাই। তাহলে ইএটি 2 নম্বরে, ডেপ্রিসিয়েশন 3, তাহলে 4 সমান সমান 2 প্লাস 3, সি সিএফএটি 5। এটা আমরা বের করতে পারি সবাই। ওকে, এরপরে আমরা চলে যাব নোট নাম্বার 4। নোট নাম্বার 4 এ আমরা করব কি, সিএফএটি চেনার নিয়ম কিভাবে নির্ণয় করব। ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স থাকবে, এখানে ট্যাক্স রেট থাকতেও পারে আবার নাও থাকতে পারে, ঠিক একই রকম ইএটির মতোই, কারণ আফটার বলা আছে, ট্যাক্স থাকুক আর না থাকুক সেটা আমাদের দেখার বিষয় না। এছাড়াও সিএফবিটি চেনার নিয়মগুলো থাকলেও যদি ট্যাক্স রেট না থাকে তবে সিএফএটির টাকা হবে, যেটা আমরা নোট নাম্বার 1 এ শিখে আসছিলাম, যে নাম আছে সিএফবিটির কিন্তু অঙ্কে ট্যাক্স নেই, তাহলে সিএফএটি হবে। তো সিএফএটি যেহেতু চিনে ফেললাম, এবার আমরা সিএফএটি টেবিলটা কিভাবে করব। দেখো, সিএফএটি থেকে আমরা ইএটি কিভাবে নির্ণয় করব। সিএফএটি থেকে সিসিএফএটি নির্ণয় করা আমরা আমাদের যায়, কিন্তু ইএটি আমরা কিভাবে নির্ণয় করব সেইটা একটু দেখি। প্রথমে ইয়ার, তারপর সিএফএটি, তারপরে যেহেতু সিএফএটির সাথে সিসিএফএটির সম্পর্ক, এটার সাথে এটা যোগ করতে হয়, এই কারণে পর পর বসাই দিলাম। এরপরে আসবে ডেপ্রিসিয়েশন। তাহলে আমরা জানি ইএটি আমরা কিভাবে পাই, যে সিএফএটি থেকে যদি আমরা ডেপ্রিসিয়েশন বাদ দিই, ইএটি আমরা কিভাবে পাই, যদি সিএফএটি, প্রথমে আমরা আসি সিএফএটি। সিএফএটি আমরা কিভাবে পাই, যদি ইএটির সাথে ডেপ্রিসিয়েশনটা যোগ করি তাহলে সিএফএটি পাই। তাহলে আমরা যদি ওখান থেকে ইএটি বের করতে যাই তাহলে ইএটিটা এপাশে চলে আসবে আর সিএফএটিটা ওপাশে যাবে, তাহলে যদি সাইড পরিবর্তন হয় তাহলে মাইনাস হয়ে যায়। কিরকম, সিএফএটি থেকে যদি আমরা ডেপ্রিসিয়েশনটা বাদ দিই তাহলে ইএটি পাবো, সিএফএটি থেকে যদি ডেপ্রিসিয়েশন বাদ দিই তাহলে আমরা ইএটি পাবো। কিরকম, 2 - 4, তাহলে আমরা 5 পেয়ে যাব। এখন দেখো, যে কয়টি বছর তার থেকে দুটিরও বেশি করতে হবে, অঙ্ক করার ক্ষেত্রে কি করতে হবে সেইটা আমরা একটু দেখব। দেখো, আমরা কলাম মানে জানি, এই দেখো কলা গাছের মতো যেটা লম্বা দাঁড়ানো আছে এটা হচ্ছে কলাম, এবং এই কলা গাছটা যখন কেটে দেওয়া হবে এরকম শুয়ে পড়বে, এই শুয়ে পড়াটা হচ্ছে রো। তার মানে কলামগুলো আমরা চিনলাম। কিরকম, যদি সিএফবিটি থাকে তাহলে অঙ্কে আমাদের 8টা কলাম করতে হয়েছিল, যদি ইবিটি থাকে তখন আমরা 7টা কলাম করেছি, যখন সিএফএটি ছিল তখন 1 2 3 4 5 5টা কলাম করেছি, যখন ইএটি ছিল তখন আমরা 5টা কলাম করেছি। তার মানে কলামগুলো ডিপেন্ড করবে সিএফএটির সাথে বা সিএফবিটির সাথে বা ইএটির সাথে, মানে যে টাকাগুলো থাকবে তার উপর ডিপেন্ড করবে এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিপেন্ড করবে। কিন্তু রো গুলো ডিপেন্ড করবে বছরের সাথে। যেমন অঙ্কে যদি বছর থাকে 5টা তাহলে রো হবে 60টা, কারণ আমরা এখানে জানি যে কয়টি বছর তার থেকে দুটি রো বেশি করতে হবে। কারণ কি, কারণ দেখো এখানে এই একটা কলাম আর এই একটা কলাম, এই দুটো হচ্ছে আমাদের এক্সট্রা করতে হবে, আর বছর যতগুলো থাকবে বছরের জন্য আলাদা আলাদা রো করতে হবে। দেখো, অঙ্কে বছর যদি থাকে 6টা তাহলে রো আরো দুটো বেশি করতে হবে, রো হবে 8টা। অঙ্কে যদি বছর থাকে 3টা তাহলে রো আরো দুটো বেশি করতে হবে, রো হবে 5টা। সবাই আশা করি বুঝতে পেরেছো। এবার চলে আসি নোট নাম্বার 5 এ। নোট নাম্বার 5, অঙ্কে রিকোয়ারমেন্টে দেখো পিবিপি না বের করতে হলে সিসিএফএটি বের করতে হবে না। দেখো, এই পিবিপির সাথে সিসিএফএটির সম্পর্ক, যদি অঙ্কে পিবিপি না বের করতে হয় তখন তো আর আমাদের সিসিএফএটি বের করার কোনো প্রয়োজন নেই। তাহলে দেখো কি হবে, অঙ্কে আমরা জানি যদি সিএফবিটির টাকা থাকে তাহলে 8টা কলাম হয়, তার ভিতরে সিসিএফএটি আছে, তাহলে একটা যদি বাদ চলে যায় তাহলে কয়টা কলাম হবে, 7টা। ঠিক একই রকম যদি ইবিটির টাকা দেওয়া থাকে আমরা জানি কলাম হয় 7টা, তাহলে আমরা এই সিসিএফএটিটা যদি বাদ দিয়ে দিই তাহলে হবে 7টা। এরকম আমরা রিকোয়ারমেন্ট দেখে বুঝতে পারবো। তো ওই কলামগুলো আমাদের সব ঠিক থাকবে, শুধু রিকোয়ারমেন্টে যা আসবে সেটা কমবে বা মানে বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে।
তো নোট নাম্বার 6 দেখো, অঙ্কে ডিপিবিপি, ডিপিবিপি মানে হলো ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড। ডিপিবিপি যদি বের করতে হয় তাহলে 3টি কলাম বেশি করতে হবে। তার মানে আমরা নরমালি যদি 7টা কলাম করি সেক্ষেত্রে আরো 3টা যদি যোগ হয় হবে 10টা। আবার যদি অঙ্কে 8টা কলাম করি সিএফবিটি থাকলে তখন আরো 3টা যোগ করলে হবে 11টা। এরকম কলামগুলো মানে রিকোয়ারমেন্ট দেখে আমাদের বুঝতে হবে কি করতে হবে। তো রিকোয়ারমেন্টে ডিপিবিপির যে 3টি কলাম কি কি বেশি, পিবি ফ্যাক্টর, পিবি অফ সিএপিটি, পিবি অফ সিসিএপিটি, এগুলো আমরা অঙ্ক করার ক্ষেত্রেই বুঝতে পারবো। তো কারণ ডিপিবিপি এবং পিবিপি সূত্র একই, সেক্ষেত্রে আমরা ডিপিবিপির সূত্র থেকে এ প্লাস এনসিও মাইনাস সি, তো সি এ ডি এইগুলো যাচাই করার জন্য বা নির্ণয় করার জন্য আমাদের এই পিবি ফ্যাক্টর, পিবি অফ সিএপিটি এবং পিবি অফ সিসিএপিটি দরকার হয়। এগুলো অঙ্ক করলে তোমরা ক্লিয়ার হয়ে যাবা। নোট নাম্বার 7, অঙ্কে এনপিভি বের করতে হলে 2টি কলাম বেশি করতে হবে। মানে অঙ্কে যদি রিকোয়ারমেন্টে এনপিভি বলে তখন 2টি কলাম বেশি করতে হবে, অতিরিক্ত 2টি কলাম। তো দেখো পিবি ফ্যাক্টর, পিবি অফ সিএপিটি। এখন কথা হলো অঙ্কে যদি ডিপিবিপিও থাকে আবার পিবিপিও থাকে, সেক্ষেত্রে দেখো এর এনপিবির জন্য আর 2টি কলাম বেশি করার প্রয়োজন নেই, কারণ এই পিবি ফ্যাক্টর এখানে আছে আবার পিবি অফ সিএপিটি এখানে আছে। যদি ডিপিবিপি না থাকে তাহলে এই দুটো বেশি করতে হবে, যদি এনপিবিও থাকে ডিপিবিপিও থাকে তাহলে টোটাল মিলে 3টা বেশি করতে হবে। এরপরে অঙ্কে যদি আইআরআর বের করতে বলে তাহলে 4টি কলাম বেশি করতে হবে। সেটা কি রকম, পিবি ফ্যাক্টর, পিবি অফ সিএপিটি, পিবি ফ্যাক্টর আবার পিবি অফ সিএপিটি। কারণ কি, কারণ হচ্ছে আমরা জানি আইআরআর করতে হলে 2টো এনপিবি দরকার, একটা পজিটিভ এনপিবি আর একটা নেগেটিভ এনপিবি। তো এনপিবি বের করতে হলে এক একটা এনপিবি বের করতে হলে পিবি ফ্যাক্টর এবং পিবি অফ সিএপিটি দরকার হয়। তাহলে এই পিবি ফ্যাক্টর, এই পিবি অফ সিএপিটি দিয়ে আমাদের একটা এনপিবি বের হবে, আবার এই পিবি ফ্যাক্টর এবং এই পিবি অফ সিএপিটি দিয়ে আবার একটা এনপিবি বের হবে। তো অঙ্কে যদি এরকম থাকে এনপিবি রিকোয়ারমেন্টে থাকলো আইআরআর থাকলো, তাহলে দেখো এই পিবি ফ্যাক্টরের সাথে এইটার মিল আছে, এই পিবি অফ সিএপিটির সাথে এটা মিল আছে, আর এই দুটো আবার এক্সট্রা করতে হবে। তাহলে এই দুটো রিকোয়ারমেন্ট যদি থাকে তাহলে টোটাল 4টা করতে হবে। আবার যদি এমন থাকে যে 6 নাম্বার নোট, 7 নাম্বার নোট, 8 নাম্বার নোট, মানে ডিপিবিপি আছে, এনপিবি আছে, আইআরআর আছে, তাহলে কি কি করতে হবে দেখো, এই পিবি ফ্যাক্টরের সাথে এটা মিল, এই পিবি অফ সিএপিটির সাথে এটা মিল, হ্যাঁ, তাহলে এইগুলো মিলে হবে 2টো, এবং পিবি ফ্যাক্টর, পিবি অফ সিএপিটি এই দুটো মিলে হবে আরো 2টো, তাহলে 2টো 2টো 4টা, এবং এই পিবি অফ সিসিএপিটি একটা 5টা কলাম, অতিরিক্ত 5টা কলাম। মানে স্বাভাবিক অঙ্কে যে কয়টা কলাম থাকবে তার থেকে অতিরিক্ত রিকোয়ারমেন্ট অনুযায়ী কলামগুলো কম বেশি করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছো। আর কথা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং করতে হলে এই 8টা নোট যদি তোমরা মনে রাখতে পারো, এবং 8টা নোট এবং 4টা ওয়ার্কিং যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে ক্যাপিটাল বাজেটিং এর যেখান থেকে অঙ্ক আসুক না কেন তোমরা পারবে। এ কারণে এই ভিডিওটা তোমরা বারবার দেখবা এবং এই নোটগুলো এবং ওয়ার্কিং গুলো খাতায় লিখে তোমরা প্র্যাকটিস করবা, দেখবা এই ক্যাপিটাল বাজেটিং এর থেকে কোনো সহজ কোনো অঙ্ক নেই। তো তোমাদের সুবিধার জন্য, অঙ্ক করার সুবিধার জন্য আমরা সূত্রগুলো এই ভিডিওতে দিয়ে দিব। তো সূত্রগুলো আমরা একটু দেখি। সূত্রগুলো বোঝানোর বেশি কিছু নেই, তো সূত্রগুলো তোমাদের সংগ্রহে থাকবে। আমি বারবার বলতেছি সূত্রগুলো মুখস্থ করা তোমাদের দরকার নেই, কারণ অঙ্ক করতে করতে সূত্রগুলো এমনিতেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। কিন্তু কিন্তু কিন্তুটা কি, কিন্তু হলো ওয়ার্কিং 4টা এবং নোট 8টা যদি তোমরা মনে না রাখতে পারো তাহলে কিন্তু কিছুতেই অঙ্ক করতে পারবে না। এজন্য আমি বারবার বলতেছি ওয়ার্কিং 4টা এবং নোট 8টা তোমরা মুখস্থ করবা, সূত্রগুলো শুধু তোমাদের খাতায় থাকবে। অঙ্ক প্র্যাকটিস করতে করতে, ম্যাথ প্র্যাকটিস করতে করতে তোমরা সম্পূর্ণ করতে পারবা অঙ্ক, মানে সম্পূর্ণ সূত্রগুলো এমনিতেই মুখস্থ হয়ে যাবে। তো আমরা একটু দেখি, সিএপিটি যদি সমান হয়, সমান এবং অসমান তো আমরা বুঝতে পারি। সেটা কি, মনে করো প্রতি বছরের টাকাটা সমান আছে বা প্রতি বছরের টাকাটা অসমান আছে, কিরকম যদি সমান থাকে তাহলে এরকম থাকবে 50,000 টাকা সিএপিটি
5 বছরের জন্য অ্যানুয়াল সিএপেটি 50,000। তাহলে অ্যানুয়াল সিএপেটি 50,000 অঙ্কটা যদি 5 বছরের হয় তাহলে প্রতি বছর 50,000, তার মানে প্রতি বছরের টাকা সমান আছে। আর অসমান মানে হলো এরকম যে প্রথম বছরে 20,000, দ্বিতীয় বছরে 30,000, তৃতীয় বছরে 25,000, এরকম যদি এলোমেলো থাকে টাকা, প্রতি বছরের টাকা আলাদা আলাদা থাকে, তার মানে ওটা হচ্ছে অসমান। তো সিএপেটি যদি সমান হয় তাহলে পিবিপি পে ব্যাক পিরিয়ড এর সূত্রটা হবে এনসিও ডিভাইডেড এভারেজ সিএপেটি। আবার যদি সিএপেটি অসমান হয় তাহলে সূত্রটা হবে পিবিপি সমান সমান এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড ডি। এখন বলতে পারো ভাই এ সি ডি এগুলো আমরা কিভাবে নির্ণয় করবো? এগুলো আমরা অঙ্ক করার ক্ষেত্রে বুঝাবো। এখন যদি আমি বলি সেক্ষেত্রে তোমরা আসলে কিছুই বুঝবা না। আচ্ছা, পিবিআর, তো পিবিআর যদি অঙ্কের রিকোয়ারমেন্টে বের করতে বলে তাহলে সূত্র 1 ডিভাইডেড পে ব্যাক পিরিয়ড গুণ 100। এছাড়া আরো সূত্র আছে, সেটা হচ্ছে ইন্ডেক্স অফ সারপ্লাস ক্যাশ ফ্লো। সারপ্লাস মানে অবশিষ্ট বা উদ্বৃত্ত, ক্যাশ ফ্লো নগদ প্রবাহ, ইন্ডেক্স মানে সূচক। তো নগদ প্রবাহ, উদ্বৃত্ত নগদ প্রবাহ সূচক, এটা বের করার নিয়ম হচ্ছে এসসিএফ ডিভাইডেড এনসিও গুণ 100। এসসিএফটা কি সেটা আমরা পরে জানবো। তো এনসিও আমরা কিন্তু জানি, ওয়ার্কিং টুতে আমরা এনসিওটা বের করেছিলাম। এরপরে আসি সারপ্লাস প্রফিট, মানে অবশিষ্ট প্রফিট বা উদ্বৃত্ত প্রফিট যদি বের করতে চাই সেক্ষেত্রে টোটাল সিএপেটি থেকে আমরা এনসিওটা যদি বাদ দিই সেক্ষেত্রে আমরা পেয়ে যাব উদ্বৃত্ত। কারণ আমরা এই যে টোটাল সিএপেটি একটা আয়, এনসিওটা খরচ, তাহলে খরচ থেকে আয় যখন বাদ দেওয়া হবে তখনই আমাদের প্রফিটটা পেয়ে যাব। তো সারপ্লাস ক্যাশ ফ্লো, এটা হচ্ছে টি সিএপেটি মানে টোটাল সিএপেটি, এটা থেকে এনসিও যদি মাইনাস করি এবং তার সাথে যদি সেলভেজ ভ্যালুটা প্লাস করে দিই তাহলে আমরা পেয়ে যাব সারপ্লাস ক্যাশ ফ্লো। সারপ্লাস লাইফ, টোটাল লাইফ মাইনাস পিবিপি, টোটাল লাইফ মাইনাস পিবিপি মানে হলো, দেখো আমরা সারপ্লাস লাইফ মানে অবশিষ্ট সময়, আমি যদি 5 বছরের জন্য বিনিয়োগ করে থাকি তো সেই টাকাটা যদি আমার 3 বছরে উঠে আসে তাহলে 5 থেকে যদি 3 মাইনাস করি তাহলে থাকে 2, তার মানে ওই 2 বছর যা ইনকাম হবে সব আমাদের লাভ হবে, তাহলে ওটা হচ্ছে সারপ্লাস লাইফ। আচ্ছা, আমি কিন্তু বারবার বলছি সূত্রগুলো তোমরা ওভাবে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, অঙ্ক করার ক্ষেত্রে ক্ষেত্রে মুখস্থ করতে হবে বা মুখস্থ হয়ে যাবে। তো সূত্রগুলো আমি একবারেই দিয়ে দিচ্ছি, আর অঙ্ক করার ক্ষেত্রে যাতে তোমরা ভালোভাবে মনে করে অঙ্কটা করতে পারো, কারণ এই সূত্রগুলো একটু দেখবা, বারবার বারবার দেখবা এবং বারবার লিখবা, সেক্ষেত্রে তোমাদের মুখস্থ হয়ে যাবে। বা যদি মুখস্থ না হয়, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যাবে। কিন্তু আমি একটা কথা বারবার বলতেছি আবারও, যে ওয়ার্কিং চারটা এবং নোট 8টা যদি না মুখস্থ করো তাহলে অঙ্ক করতে পারবা না, আর ওগুলো যদি মুখস্থ থাকে তাহলে তোমার থেকে এই অঙ্ক বেশি কেউ পারবে না। তো ডিপিবিপি বের করার সূত্র দেখো, যদি ডিপিবিপি বের করতে হয় তাহলে সূত্র এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড ডি, সেই একই রকম, এটা আমরা অঙ্ক করার ক্ষেত্রে শিখাবো। এরপরে আর ওয়াই বের করার নিয়ম, যদি অঙ্কে আর ওয়াই বের করতে বলে তাহলে আর ওয়াই সূত্র এভারেজ ইএটি ডিভাইডেড এনসিও গুণ 100, মানে ইএটি যেগুলো থাকবে সেটাকে আমরা কি করব, টোটালটাকে ওই সংখ্যা দ্বারা ভাগ করলে এভারেজ পেয়ে যাব। আর এনসিও তো আমরা ওয়ার্কিং এ বের করে, এআরআর বের করার নিয়ম মানে এভারেজ রেট অফ রিটার্ন, এটা বের করার নিয়ম হচ্ছে এভারেজ ইএটি ডিভাইডেড এভারেজ এনসিও। এভারেজ ইএটি তো আমরা জানি যে টোটাল ইএটি কে ওই সংখ্যা দ্বারা ভাগ করলে এভারেজ ইএটি পাবো। আর এভারেজ এনসিও বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে এভারেজ এনসিও ডব্লিউসি প্লাস এসবি প্লাস টিসি মাইনাস এসবি ডিভাইডেড 2। মানে হলো ডব্লিউসি মানে ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস এসবি মানে সেলভেজ ভ্যালু, টিসি মানে টোটাল কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড 2। এরপরে সিএফ এটি অসমান হলে সিএফ এটি অসমান হলে তো এনপিভি সমান সমান সিএফ এটি ডিভাইডেড 1 প্লাস আর পাওয়ার 1 প্লাস সিএফ এটি ডিভাইডেড 1 প্লাস আর পাওয়ার 2, এরকম ডট ডট দিয়ে অসংখ্যবার বছর হতে পারে, আমরা সবগুলো না লিখে লাস্ট বছরে দেখো সিএফ এটি এর সাথে ওয়ার্কিং ক্যাপিটাল এবং সেলভেজ ভ্যালু যোগ করব 1 প্লাস আর পাওয়ার এন, কারণ আমরা জানি না যে অঙ্কটা কত বছরের, এজন্য এন সংখ্যক বার লিখলাম মাইনাস এনসিও।
এরপরে আমরা সিএফএটি যদি সমান হয় তাহলে কিভাবে করব? এভারেজ সিএফএটি ডিভাইডেড আর, এভারেজ নাও লিখতে পারো সিএফএটি, কারণ সমানের ক্ষেত্রে এভারেজও যায় অ্যানুয়ালও তাই হয়। তো সিএফএটি ডিভাইডেড আর 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস আর পাওয়ার এন প্লাস ডব্লিউসি প্লাস এসবি ডিভাইডেড 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস এনসিও। মানে অঙ্কে যদি ওয়ার্কিং ক্যাপিটাল সেলভেজ ভ্যালু থাকে তাহলে আমরা এই অংশটুকু দিব, আর যদি না থাকে তাহলে এটা সম্পূর্ণ না দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে যদি অঙ্কে পিভি ফ্যাক্টর দিয়ে করি তাহলে এনপিভি বের করার সূত্র হচ্ছে টিপিভি মাইনাস এনসিও। তার মানে আমরা এনপিভির কিন্তু 3টে সূত্র পেয়ে গেলাম। এরপরে দেখো সার্টেনটি ইকুইভ্যালেন্ট যদি অঙ্কে বের করতে বলে তাহলে রিস্কলেস ক্যাশ ফ্লো ডিভাইডেড রিস্কি ক্যাশ ফ্লো, মানে রিস্কলেস ঝুঁকিমুক্ত যে নগদ প্রবাহ আছে সেইটাকে আমরা ঝুঁকিযুক্ত নগদ প্রবাহ দ্বারা ভাগ করলে আমরা সার্টেনটি ইকুইভ্যালেন্ট পেয়ে যাব। আমি একবারেই তোমাদের সূত্রগুলো দিয়ে দিচ্ছি যাতে তোমাদের কাছে সংগ্রহ করা থাকে, পরবর্তীতে অঙ্ক করতে তোমাদের সুবিধা হবে। পিআই মানে প্রফিটেবিলিটি ইন্ডেক্স, মানে মুনাফা সূচক। যদি রিকোয়ারমেন্টে প্রফিটেবিলিটি ইন্ডেক্স বলা থাকে তাহলে পিআই বের করতে হবে। এর সূত্র টোটাল পিবি ডিভাইডেড এনসিও গুণ 100, বা এনপিআই যদি নিটটা বের করতে বলে নিট, এইটা কিন্তু পিআই মানে মোট প্রফিটেবিলিটি ইন্ডেক্স, তাহলে মোট পিবি দ্বারা ভাগ করব, পিবি কে ভাগ করবো এনসিও দ্বারা। আর যদি নিট বলে তাহলে নিট পিবি কে ভাগ করবো আমরা এনসিও দ্বারা, তাহলে নিট পেয়ে যাব 12। আইআরআর যদি বের করতে বলে তাহলে এল প্লাস এনপিবিএল ডিভাইডেড এনপিবিএল মাইনাস এনপিবিএস ইনটু এইচ মাইনাস এল। এল মানে হলো লোয়ার রেট, মানে অঙ্কে যে দুটো রেট থাকবে, যেটা ছোট সেইটা এল, যেটা বড় সেটা হচ্ছে এইচ। আর এনপিবিএল মানে হলো পজিটিভ এনপিবি, এনপিবিএল মানে পজিটিভ এনপিবি, আর এনপিবিএস মানে নেগেটিভ এনপিবি। তোমরা সূত্রগুলো একটু জেনে রাখো, আমরা এর সূত্রের বিস্তারিত প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে বুঝাই দেব। এরপরে যদি অঙ্কে মাল্টিপ্লাই আইআরআর বলে তাহলে সূত্র হবে এটা সিএফএটি ডিভাইডেড 1 প্লাস প্রথম বছরের জায়গায় 0 হবে, দ্বিতীয়টার ক্ষেত্রে 1 হবে, আর সব আইআরআর এর মানটা নিয়ে করতে হবে। 14 নম্বর মডিফাইড আইআরআর যদি বলে তাহলে এফবি অফ অল সিএফএটি ডিভাইডেড এনসিও হবে, এফবি অফ অল সিএফএটি ডিভাইডেড এনসিও। তো এই হচ্ছে প্রাথমিক সূত্র। তাহলে আমরা প্রথম ভিডিও থেকে এটাই শিখতে পারলাম যে ক্যাপিটাল বাজেটিং করতে হলে আমাদের 4টা ওয়ার্কিং করতে হবে এবং 8টা নোট করতে হবে এবং বাকি সূত্রগুলো একটু পড়তে হবে। তো 8টা নোট এবং 4টা ওয়ার্কিং ঠোঁটস্থ করে ফেলতে হবে, তাহলেই তোমরা অঙ্ক করতে পারবে। তো এই হচ্ছে আজকে এই পর্যন্তই ক্লাস থাকবে। তো পরবর্তী ভিডিওতে আমরা সেকেন্ড ক্লাসে আমরা অঙ্ক শুরু করব। আশা করি আমাদের অনলাইন ক্লাসের সাথে থাকবে এবং কলেজ খোলার পরবর্তী সময়ে তোমরা যাতে হতাশায় না থাকো যে কি করব, কিছুই তো পড়া হয়নি। তো এ কারণেই সবাই ক্লাসে জয়েন করবে আর ক্লাসগুলো দেখবে, আর আমাদের লাইভ ক্লাসে অংশগ্রহণ করবে। তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা এখনো ক্লাস শুরু করেনি তাদেরকে বলবে, কারণ পরীক্ষা কিন্তু খুব নিকটাই। তো পরবর্তী সেকেন্ড ভিডিওতে বা সেকেন্ড ক্লাসে সবাই অংশগ্রহণ করবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।